গত পর্বে আমরা দেখেছিলাম একটি পাখির মতো আকারের জাহাজে ইয়ানের সঙ্গে দুইজন মাস্টারের যুদ্ধ হয়। তখন ইয়ানের মাস্টার তাকে সাহায্য করে। এরপর তাদের দেখা হয় মানচিত্র বিক্রেতা হাইবোডং এর সাথে। মানচিত্র নিয়ে ইয়ানের সঙ্গে তার লড়াই হয় এবং শেষে হাইবোডং হার মানে। তখন জানা যায় একসময় হাইবোডং অনেক বড় মাপের একজন যোদ্ধা ছিল, কিন্তু এখন তার চিশক্তি অনেক কমে গেছে। কেন কমে গেছে এই প্রশ্নের উত্তর এসে তার পুরনো কাহিনী বলতে শুরু করে। এরপর আমরা হাইবোডং এর ফ্ল্যাশব্যাক দেখতে পাই। সেই ফ্ল্যাশব্যাকে দেখা যায় হাইবোডং একজনের নির্দেশে জিংসা নামের এক স্নেক গার্লকে বাঁচিয়ে কোথাও নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, আগের পর্বগুলো যদি না দেখে থাকেন তাহলে আমাদের চ্যানেলে এখনই ঘুরে আসুন, অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে দেখে নিতে পারেন। দর্শক, চলুন শুরু করি আজকের সিরিজ নিয়ে এক চমৎকার যাত্রা। সিরিজের শুরুতে আমরা দেখতে পাই হাইবোডং জিংসাকে কোথাও নিয়ে যাচ্ছে। সেই সময় জিংসা বলে, তুমি কি আমার নাম জানো? আমার আসলে কিছুই মনে নেই, এখন আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? হাইবোডং কোনো উত্তর দেয় না, শুধু চুপচাপ সব শুনে যায়। এরপর জিংসা দেখে একটা বড় শামুকের ভেতরে একটা সুন্দর গাছ দাঁড়িয়ে আছে। সে গাছটা ধরতে হাত বাড়ায়, কিন্তু ঠিক তখনই শামুকটা বন্ধ হয়ে যায়। তার হাত লাগার আগেই সে হাত সরিয়ে নেয়। সে ভয় পেয়ে যায় আর বলে, এটা দেখতে যেমন সুন্দর তেমনি খুব ভয়ানকও। তখন হাইবোডং বলে, চোখে যা দেখো সবসময় তা বিশ্বাস করো না, হতে পারে এটা ভালো কিছু। ঠিক সেই সময় হঠাৎ একটা চিৎকারের শব্দ শোনা যায় আর দুজনেই চমকে ওঠে। আমরা মরুভূমিতে একজনকে দেখতে পাই, কিন্তু সে সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায়। এরপর দেখা যায় তাদের গাড়ির একপাশে একটি স্নেকম্যান দাঁড়িয়ে আছে। তার চেহারা বোঝা যায় না, কারণ সে ভিন্ন রকম এক পোশাক পরে আছে। এরপর হঠাৎ হাইবোডং ওই স্নেকম্যানের মধ্যে যুদ্ধ শুরু হয়। তারা দুজনেই আকাশে উড়ে উড়ে যুদ্ধ করে। হাইবোডং তার বরফ চিশক্তি দিয়ে আক্রমণ করে, আর স্নেকম্যান নিজের চিশক্তি ব্যবহার করে প্রতিরোধ করে। এক পর্যায়ে স্নেকম্যান তার চিশক্তি দিয়ে একটি তীর ছুঁড়ে মারে হাইবোডং এর দিকে। হাইবোডং তা প্রতিরোধ করে এবং নিজের বরফ তলোয়ার বের করে। অন্যদিক থেকে আবার স্নেকম্যান তীর ছোড়ে, আর হাইবোডং তার তলোয়ার দিয়ে সেই আঘাত ঠেকাতে থাকে। এক সময় দেখা যায় জিংসা একটা জায়গায় বন্দি অবস্থায় আছে। আসলে মুখোশ পরা সেই স্নেকম্যান জিংসাকে নিতে এসেছে, আর হাইবোডংকে কেউ পাঠিয়েছে তাকে নিরাপদে পৌঁছে দিতে। এই কারণেই তাদের মধ্যেই যুদ্ধ হচ্ছে, মানে এইখানে জিংসা একটি গুরুত্বপূর্ণ চরিত্র। অন্যদিকে চিশক্তির যুদ্ধ চলতেই থাকে। হাইবোডং তার বরফ চিশক্তি দিয়ে আক্রমণ করে, আর মুখোশ পরা স্নেকম্যান তা প্রতিরোধ করে। এরপর স্নেকম্যান শক্তিশালী চিশক্তি দিয়ে আঘাত করে, আর হাইবোডং নিচে পড়ে যায়। তখন হাইবোডং বলে, তুমি স্নেকম্যান ক্ল্যানের একজন যোদ্ধা, কিন্তু তোমার আসল পরিচয় কি? তখন মুখোশ পরা স্নেকম্যান বলে, সেটা তোমার জানার দরকার নেই, তবে আমি জানি তুমি বরফের রাজা হাইবোডং, আর জিয়ামা সাম্রাজ্যের সেরা 10 জন যোদ্ধার একজন। এরপর স্নেকম্যান পানির ট্যাঙ্কিটা চেক করতে যায়। তখন দেখা যায় ট্যাঙ্কি একদম খালি, কিছুই নেই। এরপর বোঝা যায় হাইবোডং ইচ্ছা করে তার চিশক্তি দিয়ে সেই পানির ট্যাঙ্কি তৈরি করেছিল। এরপর সে আরো কয়েকটা ট্যাঙ্কি বানায় এবং তার বরফ শক্তি দিয়ে স্নেকম্যানকে আক্রমণ করতে থাকে। স্নেকম্যান বারবার কোনোভাবে সেই আক্রমণ থেকে বাঁচতে থাকে। এক পর্যায়ে সে নিজের চিশক্তি দিয়ে বরফ ভেঙে ফেলে। এরপর সে ফ্লাইং চিশক্তি ব্যবহার করে আকাশে উঠে দাঁড়ায় এবং বলে, হাইবোডং, তুমি ভেবো না যে তুমি দুইজনেই 7 লেভেলের, তাই তোমাকে মারতে পারবো না। তখন হাইবোডং তার হাতের তলোয়ার অদৃশ্য করে এবং রহস্যময় বরফ ড্রাগন শক্তি দিয়ে একটি ড্রাগন তৈরি করে। এরপর সে সেই ড্রাগন দিয়ে আক্রমণ করে। স্নেকম্যান উড়ে পালাতে থাকে, আর হাইবোডং ড্রাগন দিয়ে তাকে ধরার চেষ্টা করে। তবে স্নেকম্যান খুব দক্ষ যোদ্ধা, তাই সহজেই এড়িয়ে যেতে থাকে। এরপর হঠাৎ স্নেকম্যান চিশক্তি দিয়ে একটি তীর ছোড়ে হাইবোডং এর দিকে। এরপর সে সরাসরি কাছে এসে হাইবোডংকে আঘাত করে। তখন হাইবোডং ড্রাগন নিয়ে অনেক দূরে সরে যায়। এরপর সে আবার স্নেকম্যানকে আক্রমণ করে। এবার স্নেকম্যান পালাতে শুরু করে। পালাতে পালাতে সে একসময় পানির সেই টাঙ্কিটা খুঁজে পায়। তখন সে নিজের তলোয়ার বের করে, বড় ড্রাগনকে আঘাত করতে করতে হাইবোডং এর গলা চেপে ধরে। ঠিক তখনই দেখা যায় স্নেকম্যানের এক ধরনের সিল হাইবোডং এর শরীরে আঘাত করে। ঠিক সেই মুহূর্তে হাইবোডং তার চিশক্তি দিয়ে একটি বরফের ছুরি তৈরি করে এবং সেই টাঙ্কির দিকে তাক করে বলে, তুমি যদি মেয়েটাকে জীবিত চাও তাহলে তাকে বাঁচাও। তখন স্নেকম্যান তাড়াতাড়ি করে সেই আঘাত নিজের শরীরে নেয় এবং দ্রুত টাঙ্কির উপরে উঠে যায়। হাইবোডং এর হাতের সেই আঘাত নিয়ে সেইখান থেকে চলে যায়। স্নেকম্যান যখন টাঙ্কিটা খোলে তখন দেখে সেইখানে আসলে কিছুই নেই। এরপর আমরা দেখতে পাই হাইবোডং আসলে জিংসাকে শামুকের ভিতরে রেখেছিল। আসলে হাইবোডং বুঝে গিয়েছিল জিংসার কারণেই তার উপরে আক্রমণ হবে, তাই সে বুদ্ধি করে জিংসাকে শামুকের ভেতরে লুকিয়ে রেখেছিল। এরপর আমরা দেখতে পাই মেলোডি অব দ্য ডেজার্ট নামের একটি জায়গা। সেখানে অনেক লোক মদ খেয়ে মাতলামি করছে, কেউ কেউ একে অপরকে মারছে।
এমন সময় সেইখানে হাইবোডং আসে আর সবাই তাকে দেখে চুপ হয়ে যায়। এরপর একজন বলে, তোমার জন্য আমার বস অপেক্ষা করছে। হাইবোডং তখন বসের কাছে যেতে থাকে। এই সময় অন্য কয়েকজন লোক জিংসার দিকে খারাপভাবে তাকায়। তখন জিংসা কিছুটা ভয় পেয়ে যায়। সে নিজের কিছু পুরনো দিনের দৃশ্য দেখতে পায়, কিন্তু কিছু স্পষ্ট মনে পড়ে না, কারণ তার স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এরপর তারা সেই বসের কাছে যায়। তখন আমরা জানতে পারি এই বসই হাইবোডংকে দায়িত্ব দিয়েছিল জিংসাকে ধরে আনার জন্য। আসলে হাইবোডং একজন ভাড়াটে যোদ্ধা, তাকে টাকা দিয়ে যে কোনো কাজ করানো যায়। এরপর দেখা যায় বস চেয়ার ঘুরিয়ে বসে আছে। তখন হাইবোডং বলে, তোমার কথা মতো কাজ করেছি, এখন মেয়েটাকে বুঝে নাও আর আমার টাকা দাও। এই কথা শুনে জিংসা অবাক হয়ে বলে, আমি ভেবেছিলাম তুমি একজন ভালো মানুষ, কিন্তু এখন দেখি তুমিও ভালো মানুষ না। তখন হাইবোডং বলে, আমার কাজই হচ্ছে মানুষের কাছ থেকে টাকা বা কিছু নিয়ে তাদের সমস্যা সমাধান করা। এরপর দেখা যায় বস কোনো কথাই বলছে না। হাইবোডং তার কাছে গিয়ে দেখে কেউ তাকে মেরে ফেলেছে। তখন হাইবোডং বসের হাত থেকে একটি আংটি খুলে নেয় আর বলে, আমার প্রাপ্য হিসেবে এই আংটিটা রেখে দিলাম। এরপর সে চলে যেতে থাকে। তখন জিংসা বলে, আমি এখন কি করব? তখন হাইবোডং বলে, আমার দায়িত্ব ছিল তোমাকে এখানে পৌঁছে দেওয়া, আমি সেইটা করেছি, মানে আমার কাজ শেষ। এখন তুমি কোথায় যাবে, কি করবে সেটা আমি জানি না। তখন জিংসা বলে, আমাকে তোমার সাথে নিয়ে যাও, দরকার হলে আমি তোমার দাসী হয়ে থাকবো। ঠিক সেই সময় একটা ভূমিকম্প হয় আর তারা দুইজনে ভয় পেয়ে যায়। নিচতলায় দেখা যায় সবাই ভয়ে মাটিতে শুয়ে পড়েছে। ঠিক তখন কিছু স্নেকম্যান ঘরে প্রবেশ করে। তাদের পেছনে আসে তাদের রানী কুইন মেডুসা। সে দেখতে অসম্ভব সুন্দর এবং আকর্ষণীয়। কুইন মেডুসা ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করে। তখন তার সৌন্দর্য দেখে সবাই অবাক হয়ে যায় এবং তার দিকেই তাকিয়ে থাকে। এরপর একজন মানুষ বলে, স্নেকম্যানদের সাহস কম না, আমাদের এলাকায় চলে এসেছে। তখন আরেকজন বলে, তুমি দেখতে অনেক সুন্দর, যদি আমাদের একটু আনন্দ দাও তাহলে সমস্যা নেই। এই কথা শুনে কুইন মেডুসা রেগে যায় এবং তার স্বর্গীয় আগুন চিশক্তি ব্যবহার করে সেই লোকটাকে একেবারে ভ্যানিশ করে দেয়। এরপর মেডুসা তার সৈন্যদের নির্দেশ দেয়, সবগুলোকে মেরে ফেলো। এরপর কুইন মেডুসা ও তার লোকজন উপরের ঘরে যায়, কিন্তু সেইখানে হাইবোডং ও জিংসাকে খুঁজে পায় না। শুধু এলাকার বসকে মৃত অবস্থায় চেয়ারে পড়ে থাকতে দেখে এবং একটি জানালা খোলা অবস্থায় দেখতে পায়। তখন তারা বুঝতে পারে হাইবোডং ও জিংসা এই দিক দিয়েই পালিয়ে গেছে। এইখানে আমরা বুঝতে পারি কুইন মেডুসা ও জিংসাকে নিতে এসেছে, তবে কেন সবাই জিংসার পেছনে লেগে আছে সেইটা এখন স্পষ্ট নয়। আর যেহেতু জিংসার কোনো স্মৃতি নেই, তাই আমরাও তার অতীত সম্পর্কে কিছু জানতে পারছি না। তবে এটা স্পষ্ট জিংসার অতীত নিয়ে কোনো বড় সমস্যা আছে। এরপর আমরা দেখি হাইবোডং ও জিংসা এখনো সেই ঘরেই আছে, তবে ঘরের নিচে লুকিয়ে আছে। এদিকে কুইন মেডুসাকে একজন বলে, কুইন, এই লোকটাকে আমরা 2 মাস আগে ভাড়া করেছিলাম বিশ্বাসঘাতক জিংসাকে ধরার জন্য, কিন্তু গতকাল লোকটা মারা গেছে। এইখানে আমরা বুঝতে পারি জিংসা কোনো এক কারণে স্নেকম্যানদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, আর এই কারণে শুরুতেই মুখোশ পরা একজন স্নেকম্যান তাকে ধরার চেষ্টা করেছিল, আর এখন কুইন মেডুসা নিজেই তাকে খুঁজতে এসেছে। এখন এইখানে স্নেকম্যানদের মধ্যেই 2টা দল জিংসাকে খুঁজছে, আর অন্যদিকে হাইবোডং তাকে বাঁচানোর চেষ্টা করছে। এদিকে হাইবোডং জিংসাকে বলে, চুপচাপ থাকো, নড়াচড়া করো না, না হলে তোমাকে ওদের হাতে তুলে দিব। তখন জিংসা বলে, না, আমাকে তাদের কাছে তুলে দিও না, আমি চুপচাপই থাকবো। ঠিক সেই সময় তার চোখের সামনে আবার কিছু পুরনো স্মৃতি ভেসে ওঠে। দেখা যায় একটি মেয়ে বন্দি অবস্থায় আছে আর তার আশেপাশে অনেকগুলো স্নেকম্যান দাঁড়িয়ে আছে। এরপর আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি। এরপর কুইন মেডুসা ধীরে ধীরে সেইখান থেকে বের হয়ে যায়। তখন বাহিরে দেখা যায় সব মানুষের মৃতদেহ পড়ে আছে, মানে স্নেকম্যানরা সবাইকে মেরে ফেলেছে। এরপর তারা সবাই সেই জায়গা ছেড়ে চলে যায়। অন্যদিকে জিংসা ভয় পেয়ে কাঁদতে থাকে। এটা দেখে হাইবোডং এর মনে কিছুটা মায়া জন্মায়। এরপর আমরা স্নেকম্যানদের ক্ল্যান দেখতে পাই। এইখানে আমরা জানতে পারি স্নেকম্যানদের প্রতি জেনারেশনে একজন করে কুইন মেডুসা জন্ম নেয়। আমরা বুঝতে পারি কুইন মেডুসা কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম নয়, বরং এটি স্নেকম্যানদের ক্ল্যানের প্রধান বা মহারানীকে বোঝায়। তবে প্রতিটি কুইন মেডুসার আলাদা আলাদা নাম থাকে। যেমন আমরা একটু আগে যাকে সুন্দরী কুইন মেডুসা হিসেবে দেখেছি তার আসল নাম সাইলিন, আর যখন সেই স্নেকম্যানদের নেতৃত্ব নেয় তখন থেকেই তার নাম হয় কুইন মেডুসা। এরপর আমরা স্নেকম্যানদের ক্ল্যানের একজন বৃদ্ধকে দেখতে পাই। তার দায়িত্ব হচ্ছে কুইন মেডুসাকে তৈরি করা এবং তাকে কিভাবে রানীর দায়িত্ব পালন করতে হবে সেই বিষয়ে দিক নির্দেশনা দেওয়া। এরপর আমরা একটা দৃশ্যে দেখি জিংসা কুইন মেডুসা রূপে আছে
আর তার সামনে সেই বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছে। এরপর বৃদ্ধ লোকটা বলে, বিশ্বাসঘাতককে শাস্তি দিতেই হবে, সে আমাদের স্ন্যাকম্যানদের নিয়ম ভেঙেছে, তাকে শাস্তি পেতেই হবে। তখন জিংসা বলে, কিন্তু সে নিজে থেকেই সিদ্ধান্ত নিয়েছে, তাই তাকে ছেড়ে দেওয়াই ভালো। এই কথা শুনে বৃদ্ধ রেগে যায়, কিন্তু পরক্ষণেই নিজেকে সামলে নেয়। সে জিংসার কাছে ক্ষমা চায় এবং বলে সে সিংহাসনের অধিকারী হয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তাই তাকে শাস্তি পেতেই হবে। তখন জিংসা বলে, ঠিক আছে, তাকে শাস্তি দেওয়া হবে। এরপর বৃদ্ধ বলে, তুমি নিজেকে প্রস্তুত করে নাও, কয়েকদিনের মধ্যেই তোমাকে অনুষ্ঠানের মাধ্যমে কুইন মেডুসা হিসেবে গ্রহণ করা হবে। অন্যদিকে আমরা হাইবোডং ও জিংসাকে মরুভূমির মধ্যে হেঁটে যেতে দেখি। হাইবোডং বুঝে গেছে তার সঙ্গে এমন একজন মেয়ে আছে যার কোনো স্মৃতিশক্তি নেই, আর তাকে খুঁজতে পুরো স্ন্যাকম্যান ক্ল্যান বের হয়ে পড়েছে। এমন অবস্থায় এই ট্যাগার মরুভূমি তাদের জন্য নিরাপদ না, তাই যত দ্রুত সম্ভব তারা মরুভূমি ছাড়ার চেষ্টা করছে। হাঁটতে হাঁটতে জিংসা বলে, আমি জানি তুমি একজন ভালো মানুষ, তুমি আমাকে 2বার বাঁচিয়েছো, এখন আমাকে তোমার সঙ্গে থাকতে দাও। তখন হাইবোডং জিজ্ঞাসা করে, ভালো মানুষ বলতে তুমি কি বোঝো? জিংসা বলে, যে অন্যদের সাহায্য করে, খুশি রাখে, আর কাউকে বিপদে ফেলে না। তখন হাইবোডং বলে, কিন্তু আমি তো সব সময় ঝামেলার মধ্যে জড়িয়ে পড়ি এবং অন্যদের বিপদে ফেলি। এরপর দেখা যায় হাইবোডং এর হাতে একটা মানচিত্র আছে, সে সেটা দেখতে থাকে। ঠিক তখনই তার হাতে ব্যথা অনুভব হয়। সে কাঁধে হাত রেখে জিংসাকে বলে, আমি তো সবাইকে বিপদে ফেলি, কিন্তু তুমি আমাকে বিপদে ফেলেছ। তখন জিংসা তার কাছে ক্ষমা চায়। এরপর তারা আবার সামনে এগিয়ে যেতে থাকে। দর্শক, এই মানচিত্রটাকে কেন্দ্র করেই হাইবোডং ও ইয়ানের মধ্যে যুদ্ধ হয়েছিল। এদিকে দেখা যায় স্ন্যাকম্যানদের প্রধান সৈন্য এখনো জিংসাকে খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে হাইবোডং ও জিংসা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ে। তখন দেখা যায় হাইবোডং এর সেই আঘাত থেকে বিষাক্ত পদার্থ বের হচ্ছে। সেই আঘাত ধীরে ধীরে আরো খারাপের দিকে যাচ্ছে। এই সময় জিংসা হাইবোডং এর নাম জানতে চায়, কিন্তু হাইবোডং কোনো উত্তর দেয় না। তখন জিংসা একটি পাথর ছুঁড়ে মারে, যা গিয়ে একটি পিঁপড়ের গায়ে লাগে, আর সেই পিঁপড়েটা উল্টে পড়ে যায়। তখন হাইবোডং সেই পিঁপড়েটাকে সোজা করে দেয়। এই দৃশ্যটা দেখতে বেশ ভালো লাগে। এরপর জিংসা হাইবোডং এর কাছে আসে এবং তাকে সাহায্য করতে চায়, কিন্তু হাইবোডং তাকে সাহায্য করতে দেয় না, শুধু বলে, আমার কাজ আমি নিজে করতে পারি, এখন আমাদের খাবার সংগ্রহ করতে হবে। এই কথা বলে হাইবোডং একটি ভাঙা বাড়ির ছাদে উঠে যায় এবং তার চিশক্তি দিয়ে সামনে দেখে কিছু গাড়ি মরুভূমির দিকে গেছে, আর সেইখানে পায়ের ছাপও রয়েছে। অন্যদিকে দেখা যায় আসলেই কিছু লোক ক্লান্ত হয়ে বসে আছে, বিশ্রাম নিচ্ছে। তাদের পাশে পর্দা দিয়ে ঢাকা 3-4টা গাড়ি রাখা আছে। ঠিক তখন হাইবোডং সেইখানে পৌঁছে যায় এবং বরফের তলোয়ার বের করে আক্রমণ করতে যায়, কিন্তু ঠিক সেই সময় জিংসা সামনে এসে পড়ে এবং হাইবোডংকে শান্ত থাকতে বলে। এরপর সে একপাশের ব্যবসায়ীর দিকে তাকিয়ে বলে, আমাদের আসলে খাবার দরকার, যদি আমাদের কিছু খাবার দাও তাহলে কোনো ঝামেলা হবে না। তখন ব্যবসায়ী বলে, ঠিক আছে, আমরা কিছু খাবার দিয়ে দিচ্ছি, আমরা সাধারণ কাঠের ব্যবসায়ী, মারামারি করতে চাই না। এই কথা শুনে জিংসা খুশি হয়ে বলে, কিন্তু আমরা খাবার ফ্রিতে নেব না, বিনিময়ে কিছু দেব। তখন ব্যবসায়ী জিংসার গলার লকেটটি চায়। জিংসা লকেট খুলে তাকে দিয়ে দেয়, আর ব্যবসায়ী খাবার আনতে চলে যায়। তখন জিংসা হাইবোডংকে বলে, দেখেছো, সবসময় মারামারি করতে হয় না, ভালোভাবে বললেও অনেক কিছু হয়ে যায়। ঠিক তখনই হাইবোডং তার চিশক্তি ব্যবহার করে সবার উপর আক্রমণ করে। এরপর ব্যবসায়ীর কাছ থেকে লকেটটি ফেরত নিয়ে জিংসার হাতে দেয়। জিংসা অবাক হয়ে জিজ্ঞাসা করে, সবকিছু ঠিক ছিল, এখন তুমি মারামারি শুরু করলে কেন? তখন হাইবোডং গাড়িগুলোর পর্দা সরিয়ে দেখায় সেইখানে কয়েকজন স্ন্যাকম্যানকে বন্দি করে রাখা হয়েছে, পরে তাদের দাসী হিসেবে বিক্রি করা হবে। হাইবোডং আসলে এখানে খাবারের খোঁজে আসেনি, সে তার চিশক্তি দিয়ে আগেই দেখেছিল এই জায়গায় স্ন্যাকম্যানদের ধরে আনা হয়েছে, সেই কারণেই সে এখানে এসেছে। এরপর দেখা যায় বাকি ব্যবসায়ীরা ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তখন একজন বলে, আর অভিনয় করে লাভ নেই, হাইবোডং আমাদের সব জেনে গেছে। অন্য একজন বলে, হাইবোডং কবে থেকে ভালো মানুষ হয়ে গেল, আগে তো এইসব কাজই করতো। আরেকজন বলে, তোমার হাতের অবস্থা দেখে তো ভালো মনে হচ্ছে না, এমন অবস্থায় তোমার এইখানে আসা দরকার ছিল না, কারণ আমরা 3জনই ডৌয়াং লেভেলের যোদ্ধা। দর্শক, এইখানে ডৌয়াং মানে তারা 3জনই 6 নাম্বার লেভেলে আছে, আর হাইবোডং একা 7 নাম্বার লেভেলে আছে। এরপর তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। একজন ছুরি নিয়ে হাইবোডংকে আক্রমণ করে, কিন্তু হাইবোডং খুব সহজেই তাকে দূরে ছুঁড়ে ফেলে দেয়। এরপর আরেকজন তার বিদ্যুৎ শক্তি দিয়ে আক্রমণ করে, তখন হাইবোডং তার পায়ে ধরে তাকে মাটিতে ফেলে দেয়। এরপর আমরা দেখতে পাই তৃতীয় একজন ফ্লাইং চিপ ব্যবহার করে আকাশে উঠছে, তখন হাইবোডং তার বরফের তলোয়ার দিয়ে আঘাত করে মেরে ফেলে। এরপর সে ফ্রোজেন আইস ফরমেশন নামের একটি চিশক্তি ব্যবহার করে একসাথে সবাইকে পরাজিত করে। এই সব শেষ হলে হাইবোডং জিংসাকে বলে,
তাদের শরীর ভালো করে দেখো, কারো কাছে অ্যান্টিডোট পিল পাওয়া যায় কিনা। এদিকে হাইবোডং স্ন্যাকম্যানদের দিকে এগিয়ে যায় এবং তাদের শেষ করতে বরফের ছুরি বের করে। এই দৃশ্য দেখে বন্দিরা ভয় পেয়ে চিৎকার করে ওঠে। জিংসা তখন অবাক হয়ে পড়ে এবং তার চোখে হঠাৎ একটি দৃশ্য ভেসে ওঠে। তখন সে দেখতে পায় অনেক মানুষ তার সামনে মাথা নিচু করে অনুরোধ করছে যেন তাদের ছেড়ে দেওয়া হয়। তখন সে কুইন মেডুসার পোশাক পরে সেইখানে দাঁড়িয়ে আছে। তখন সেই বৃদ্ধ স্ন্যাকম্যান বলে, সব মানুষকে মেরে ফেলো, না হলে একদিন তারা তোমাকেই মেরে ফেলবে। এরপর আমরা আবার বর্তমান দৃশ্যে ফিরে আসি। জিংসা দ্রুত হাইবোডং এর কাছে এসে তাকে অনুরোধ করে যেন কাউকে না মারে। তখন হাইবোডং বলে, এরা সবাই স্ন্যাকম্যানদের লোক, যদি এদের ছেড়ে দেই তাহলে ওরা সবাইকে বলে দেবে আমরা কোথায় আছি, তখন আমরা বিপদে পড়ে যাব, তাই এদের মেরে ফেলা ছাড়া উপায় নেই। তবু জিংসা বারবার অনুরোধ করতে থাকে, কিন্তু হাইবোডং তার কথা শোনে না। শেষমেশ কোনো উপায় না দেখে জিংসা হাইবোডংকে জাপটে ধরে মাটিতে ফেলে দেয়। তখন হাইবোডং জ্ঞান হারিয়ে ফেলে, কারণ এতক্ষণ ধরে লড়াই করতে করতে সে খুব ক্লান্ত হয়ে পড়েছিল। এরপর আমরা দেখতে পাই হাইবোডং এর জ্ঞান ফিরে আসে। সে দেখে জিংসা পাশে আগুন জ্বালিয়ে খাবার রান্না করছে। এইটা দেখে হাইবোডং খুব রেগে যায় এবং সব আগুন নিভিয়ে ফেলে। সে বলে, এই আগুন অনেক দূর থেকেও স্ন্যাকম্যানরা দেখতে পাবে, এরপর আমাদের উপর আক্রমণ করবে। তাই তারা সামনের দিকে এগোতে থাকে, কিন্তু মাঝপথে হঠাৎই হাইবোডং আবার অসুস্থ হয়ে পড়ে। তখন তারা একটা বড় শামুকের ভেতরে আশ্রয় নেয়। অন্য স্ন্যাকম্যানদের সৈন্যপ্রধান তাদের দলবল নিয়ে লিংসাকে খুঁজতে থাকে। একসময় তারা আগুনের সেই জায়গাটি খুঁজে পায়। তখন তারা বুঝতে পারে লিংসা আশেপাশেই আছে। অন্যদিকে জিংসা হাইবোডং এর শার্ট খুলে দেখে তার আঘাতের জায়গার অবস্থা অনেক খারাপ। তখন হাইবোডং বলে, দেখো আশেপাশে ছুরি বা তলোয়ার রাখা আছে, ওইগুলো দিয়ে বিষ বের করার চেষ্টা করো। এরপর জিংসা একটা ছুরি নিয়ে হাইবোডং এর আঘাত কিছুটা পরিষ্কার করে। সে বুঝতে পারে বিষ এখনো ভেতরেই আছে। তখন সে নিজে চুষে চুষে আরো কিছু বিষ বের করে। এরপর জিংসা সেই জায়গা ব্যান্ডেজ করতে শুরু করে আর বলে, এই জায়গাটা আগে থেকেই রেডি করে রেখেছিলে। তখন হাইবোডং বলে, আমার এমন অনেক জায়গা রেডি করাই আছে। তখন জিংসা বলে, সেটা ঠিক আছে, কিন্তু তুমি মানুষ মারো কেন? এটা তো ভালো কাজ না। হাইবোডং তার হাতের আংটির দিকে তাকিয়ে বলে, আমি একটা নিয়ম মেনে চলি, আর সেই নিয়মের মধ্যে সামনে যা আসে তাই শেষ করে দেই। তখন জিংসা জিজ্ঞাসা করে, তুমি এসব করে সুখ পাও? হাইবোডং এই প্রশ্নের উত্তর দিতে পারে না। সে শুধু সামনের রক সিটি দেখিয়ে বলে, আগামীকাল আমরা সেই শহরে যাব, কারণ স্ন্যাকম্যানরা সেখানে যেতে সাহস করে না। এরপর জিংসা ঘুমিয়ে পড়ে। সে আবার একটা পূর্ণ দৃশ্য দেখতে পায়। হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সে বাহিরে যুদ্ধের শব্দ শুনতে পায় এবং দেখে পাশে হাইবোডং নেই। সে বুঝতে পারে স্ন্যাকম্যানরা আক্রমণ করেছে। অন্য পাশে আমরা দেখতে পাই সত্যি স্ন্যাকম্যানরা এসেছে এবং তাদের সঙ্গে হাইবোডং এর যুদ্ধ শুরু হয়ে গেছে। হাইবোডং তার চিশক্তি দিয়ে ছোট ছোট গাছ ব্যবহার করে ছোট ছোট পাহাড় তৈরি করে তাদের উপর আক্রমণ করে। স্ন্যাকম্যানরা আহত হয়, কিন্তু তাদের সংখ্যা অনেক বেশি ছিল। এরপর অন্য স্ন্যাকম্যানরা তার উপরে আক্রমণ করে। সে প্রতিরোধ করে। এর মধ্যেই স্ন্যাকম্যানদের সৈন্যপ্রধানও এসে হাইবোডংকে আক্রমণ করে, তবে হাইবোডং সেটাও প্রতিরোধ করে। হাইবোডং পরিস্থিতি খারাপ দেখে বড় শামুকটা দ্রুত পাহাড় থেকে নিচে ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখন স্ন্যাকম্যানরা তার উপরে আক্রমণ করে। সেই সময় আমরা দেখতে পাই জিংসা শামুকের ভেতরে উল্টাপাল্টা হয়ে যেতে থাকে। এরপর সে একটু বের হয়ে হাইবোডংকে বলে, যুদ্ধ না করে ভেতরে চলে আসো। কিন্তু সেই মুহূর্তে স্ন্যাকম্যানদের সৈন্যপ্রধান তার ফ্লাইং চিপ ব্যবহার করে হাইবোডং এর উপর আক্রমণ করে। হাইবোডং তার বরফ তলোয়ার দিয়ে আঘাত করে, কিন্তু সেটা কোনো কাজ করে না। শামুকটা ধীরে ধীরে নিচে পড়ে যেতে থাকে আর তারা সেই শামুকের উপর দাঁড়িয়ে যুদ্ধ করতে থাকে। এক পর্যায়ে হাইবোডং নিজেও তার ফ্লাইং চিপ ব্যবহার করে তাদের সঙ্গে যুদ্ধ করে। ঠিক সেই সময় সৈন্যপ্রধান একটা তীর ছুঁড়ে মারে আর সেইটা হাইবোডং এর পেটে লাগে। এই দৃশ্য দেখে জিংসা চিৎকার করে ওঠে। ব্যাকগ্রাউন্ডে বুক দুক দুক শব্দ শোনা যায়। এরপর একসাথে আরো অনেকগুলো তীর হাইবোডং এর শরীরে লাগে। তখন অন্য স্ন্যাকম্যানরা তার উপরে আক্রমণ করে, কিন্তু হাইবোডং তার শেষ শক্তি দিয়ে যুদ্ধ চালিয়ে যায়। অন্যদিকে সেই সময় মুখোশ পরা স্ন্যাকম্যান জিংসার কাছে চলে আসে। তখন জিংসা পালাতে চেষ্টা করে এবং সে হাইবোডং এর দিকে তাকায়। সেই মুহূর্তে হাইবোডং ও জিংসার দিকে তাকায়। তাদের মধ্যে কোনো কথা হয় না, তবে এই নীরবতার মধ্য দিয়েই তাদের ভালোবাসা প্রকাশ পায়। সেই সময় স্ন্যাকম্যানরা হাইবোডংকে চারদিক থেকে ঘিরে ফেলে। তখন সে আর কোনো উপায় না দেখে পালিয়ে যায়। এদিকে শামুকটা পাহাড়ের শেষ কিনারায় চলে আসে। তখন মুখোশ পরা স্ন্যাকম্যান জিংসার দিকে এগিয়ে যায়। তখন জিংসা বলে, আমাকে কেন মারতে চাও? আমার তো কিছুই মনে নেই। অন্যদিকে প্রধান সহ বাকি স্ন্যাকম্যানরা দৌড়ে শামুকের দিকে আসে। অন্যদিকে মুখোশ পরা স্ন্যাকম্যান ধীরে ধীরে জিংসার দিকে হাত বাড়ায়। দেখে মনে হয় এখনই সে তাকে মেরে ফেলবে। ঠিক তখন আকাশ কেঁপে ওঠে, চারিদিক নড়ে ওঠে
আর রকেটের মতো গতিতে হাইবুডং আবার ফিরে আসে। তাকে দেখে মুখোশ পরা স্নেকম্যান আর জিংসা অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পাই হাইবুডং এর শরীরের তীরগুলো বরফ হয়ে গেছে। তখন সে তীরগুলো শরীর থেকে বের করে ফেলে। তখন স্নেকম্যান জিজ্ঞাসা করে, তুমি কেন জিংসাকে বাঁচাতে চাও? তখন হাইবুডং বলে, আমি এমন একজন মানুষ, যদি কিছু শুরু করি তাহলে শেষ পর্যন্ত সেটা সঙ্গেই থাকি, এটাই আমার নিয়ম। এরপর অন্য স্নেকম্যান সেইখানে আক্রমণ করতে আসে। তখন মুখোশ পরা স্নেকম্যান তার চিশক্তি দিয়ে একটি ঘূর্ণিঝড় তৈরি করে। সেই সময় হাইবুডং জিংসাকে নিয়ে সেইখান থেকে পালিয়ে যায়। এরপর অনেকটা সময় কেটে যায়। তখন আমরা দেখতে পাই জিংসা হাইবুডং এর শরীরে ব্যান্ডেজ করে দিয়েছে, আর জিংসা অন্য পাশে বসে 3টা ফুল দেখছে। সেই সময় হাইবুডং তার পেছনে এসে দাঁড়ায়। তখন জিংসা বলে, আমার আসলে কিছুই মনে নেই, এত লোক আমাকে কেন মারতে চায় সেটাও জানি না, এভাবে বেঁচে থাকা অসম্ভব। তখন হাইবুডং বলে, আসলেই অসম্ভব মনে হচ্ছে। আর এইখানেই এই পর্বের পর্দা ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে।